যে খলিল এবং খলিল রহমান ফরেন মিনিস্টার এবং তারেক রহমানের মধ্যে মতপার্থক্য, মতবিরোধ বলতে পারেন। এর আগেও আমি বলছি যে তাদের মধ্যে বিশ্বাস অবিশ্বাসের এর আগেও একটা এপিসোড করেছেন, বিশ্বাস অবিশ্বাসের একটা সম্পর্ক তৈরি হয়েছে, যে কারণে তারেক রহমান প্রথম থেকেই একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করে রেখেছেন, যেটা হুমায়ুন কবিরের মাধ্যমে তিনি একটা প্যারালাল অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করেছেন। এটা অনেক বেশ কিছুদিন আগে আমি এই এপিসোডটা আপনাদের সামনে কিভাবে তারেক রহমান শুধু ফরেন মিনিস্ট্রি না, অন্যান্য মিনিস্ট্রিকেও কিভাবে উনি তার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হ্যান্ডেল করেন সেটা বলেছে। কিন্তু এখানে খলিল সাহেবের ব্যাপারটা একটু ডিফারেন্ট। খলিল সাহেবের সাথে প্রথম থেকেই খলিল সাহেবের যেহেতু একরকম খলিলকে বাধ্য হয়েছিলেন তারেক রহমান তাকে ফরেন মিনিস্টার করতে, যে কারণে তিনি প্রথম থেকেই খলিল রহমানের উপর একটা ব্যাপক নজরদারি রেখেছেন হুমায়ুন কবিরের মাধ্যমে। ওদিকে শামা ওবায়েদকে রেখেছেন মিনিস্ট্রিতে। খলিল সাহেবের কাজকর্ম এগুলো দেখা যায়। আসলে উনি প্রথম থেকে তাকে বিশ্বাস করতে পারছিলেন না। বিশ্বাস করতে না পারার কারণ তো প্রথম হলো যে বাংলাদেশের ঘাড়ে একটা যুক্তরাষ্ট্রের এরকম একটা চুক্তি চাপিয়ে দেওয়ার জন্য তো খলিল সাহেবই একমাত্র লোক, যে লোকটা এই কাজটা করেছে। এখন তো তারেক রহমানের অনেক কারণ আছে যাকে বিশ্বাস না করে। তিনি কখনো বিএনপি পলিটিক্স করেন নাই, তিনি কখনো বিএনপির সাথে সম্পৃক্ত ছিলেন না, বিএনপির সাথে তার কোনো যোগাযোগ নাই। তারেক রহমানের সাথে তার পরিচয়ই হলো ইউনূস সাহেব যখন লন্ডন গিয়েছিলেন সেই সময় অলমোস্ট তখন বিএনপি খলিলকে থেকে ক্যাবিনেট থেকে, তখনকার উপদেষ্টা পরিষদ থেকে বাদ দেওয়ার জন্য দাবি যখন চলছিল, তখন কিন্তু একরকম তারেক রহমান বাধ্যই হয়েছিলেন এই খলিলের সাথে যোগাযোগের জন্য। কারণ তখন তারেক রহমানের হাতে অপশনগুলো কম ছিল, যে কারণে তিনি ইউনূস সাহেবের সাথে সরাসরি একটা সম্পৃক্ততার জন্য খলিল সাহেবকে তার খুব প্রয়োজন ছিল। সো খলিল সাহেবের সাথে তার একটা যোগাযোগ তখনই স্ট্যাবলিশড হয়, এবং সেই হিসাবে খলিল সাহেব তার কাজগুলি যে করতেছিলেন। কিন্তু যখন তারেক রহমানরা জিতে যখন ক্যাবিনেট ফর্ম করেন, তখন ফরেন মিনিস্টার পদের জন্য আমির খসরু মাহমুদ চৌধুরী এরকমই কথাবার্তা চলছিল, কিন্তু শেষ পর্যন্ত আমেরিকার চাপে পড়ে খলিল সাহেবকে করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে তারেক রহমান তো নিজস্ব একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ওনার একটা ফর্মুলাতে উনি চলছেন, উনি ডুয়াল অ্যাডমিনিস্ট্রেশনে চলছেন। একটা হলো মিনিস্টাররা আছেন, অন্যদিকে উপদেষ্টারা আছেন। তো এখানেও হুমায়ুন কবিরকে স্টেট মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স এর পদমর্যাদায় তাকে উপদেষ্টা করা হয়, জাস্ট প্যারালালি খলিল রহমান কি করেন না করেন এটা অবজার্ভ করা, এবং একটা চ্যানেল তৈরি করা, যে চ্যানেলে ব্যুরোক্রেটিক পন্থায় যেন খবরাখবর পৌঁছার পরিবর্তে তারেক রহমান তার নিজস্ব লোকের মুখে শুনতে পারেন যে খলিল সাহেব কি করছেন। এই জন্য এই পর্যন্ত খলিল সাহেব যতগুলো সফর করেছেন সবগুলোতে কিন্তু এই হুমায়ুন কবির সাহেব তার সাথে সফর সঙ্গী হয়েছিলেন। সেটা আপনার যখন তার খলিলুর রহমান প্রথম দিক থেকে অনেকগুলো ভিজিটে যাচ্ছিলেন, খালি ভিজিটের পর ভিজিট যাচ্ছিলেন, এগুলো কিন্তু অনেকটাই ছিল শিডিউল হয়তো আগে থেকে শিডিউল করা, কিন্তু তারেক রহমানের বুঝের বাইরে ছিল। যাই হোক, উনি শেষ পর্যন্ত এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন খলিল সাহেবকে। কিন্তু খলিল সাহেবের কতগুলি ভূমিকায় তিনি তখন থেকে একটু অসন্তোষ আছেন, যে কথায় কথায় উনি হয়তো ইনফরমাল পন্থাতেই উনি আমেরিকা চলে যেতেন, যখন যেখানে মন চায় সেখানে চলে যেতেন। যেমন ধরেন ওনার চায়না ভিজিটের সময় উনি যেসব কথাবার্তা বলেছেন সেগুলো সরকারের কথা কিনা সন্দেহ আছে, যে উনি চায়নাকে এখানে সব প্রায়োরিটি দিচ্ছেন, অমুক দিচ্ছেন তমুক দিচ্ছেন। এমনকি যখন উনি ইন্ডিয়া ভিজিট করেন গত এপ্রিলে, তখন অন ওয়ে টু হিজ ওই যে ইন্ডিয়ান ওশেন কনফারেন্স যেটা মরিশাসে হচ্ছিল, সেটার পথে কিন্তু উনি যখন 3 দিনের সফর 7 থেকে 9 পর্যন্ত, সেই সফরে উনি যে ভারতে যে উনি যাদের সাথে বৈঠক করেছেন সেগুলো অনেকটাই ইয়ের বাইরে, হিসাবের বাইরে ছিল। যেমন ধরেন তিনি বৈঠক করেছেন জয়শঙ্করের সাথে, এটা ঠিক ছিল, কিন্তু উনি অজিত দোভালের সাথে কেন মিটিং করলেন? ইট ওয়াজ হিজ পার্সোনাল ক্যাপাসিটি। যে অজিত দোভালের সাথে, অনেকে বলে তিনি অজিত দোভালের, ভারতের জন্য অজিত দোভালের রিক্রুট বলা হয়, সে অজিত দোভালের সাথে উনি মিটিং করেছেন। উনি কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়ালের সাথে কথা বলেছেন। তিনি পেট্রোলিয়াম মিনিস্টার হরদীপ সিং এর পুরীর সাথে কথা বলেছেন। তিনি আউট অফ হিজ ক্যাপাসিটি উনি অনেকের সাথে যোগাযোগ করেছেন, এবং সেখানে অবশ্যই হুমায়ুন কবির ছিলেন। হুমায়ুন কবির তখন নিশ্চয়ই তারেক রহমানকে সেই হিসাবে ব্রিফ করেছে। যে এখন সর্বশেষ যেটা ঘটেছে সেটা হলো, আপনার মনে হচ্ছে তিনি যখন আপনাদের মনে হচ্ছে প্রেসিডেন্ট হন জাতিসংঘের এই জেনারেল অ্যাসেম্বলির, তিনি কি বলেন ওখানে নির্বাচিত হয়ে আসার পরে প্রেস কনফারেন্সে বলেছিলেন যে উনি পদত্যাগ করবেন না, উনি পদত্যাগ করছেন না। প্রধানমন্ত্রীর সাথে তার কথা হয়েছে, তিনি তো তার অপশন আছে ছুটিতে যাওয়ার। বাংলাদেশে আরেকজন এরকম ফরেন মিনিস্টার ছিলেন, তিনিও একইভাবে চালিয়েছিলেন। তো
তিনি এরকম একটা কথাবার্তা বলছেন। কিন্তু সর্বশেষ যে পরিস্থিতিটা যে দাঁড়িয়ে আছে, সর্বশেষ পরিস্থিতিটাতে তারেক রহমানের ভারত সফর নিয়ে সবচাইতে গোট্টা পাকিয়েছে। কারণ এখানে এখন অনেকটাই পরিষ্কার যে এই তারেক রহমানকে ভারত সফরে নেয়ার ব্যাপারে, পার্সুয়েন্স এর ব্যাপারে খলিল সাহেবের বেশি ছিল, মানে পার্সুয়েশনটা বেশি ছিল। মানে যে উনার ইন্ডিয়া ভিজিটের পর থেকে উনি কিন্তু তারেক রহমানকে ইন্ডিয়াতে নেওয়ার জন্য, ইন্ডিয়াতে যাওয়ার জন্য একটা পার্সু করতেছেন। তো তারেক রহমান সেটাকে খুব স্বাভাবিক কূটনৈতিক ইয়াতে দেখেছেন। কিন্তু খলিল সাহেবের ভূমিকাগুলো তো উনি চায়না গেলে চায়নাকে সব দিয়ে আসতেছেন, আমেরিকা গেলে আমেরিকাকে সব দিয়ে আসতেছেন, ইন্ডিয়া গেলে ইন্ডিয়াকে সব দিয়ে আসতেছেন, মানে সবাইকে সবকিছু দিয়ে আসতেছেন উনি। বাট তারেক রহমানের পলিসি কি, সেই পলিসি অনুসারে উনি এগোচ্ছেন কিনা, এই নিয়ে কিন্তু একটা ইয়ে হচ্ছে। এবং তারেক রহমানের সাথে কথা না বলেই উনি বলেছেন যে ওনার তো অপশন আছে, উনি কি বলে বাংলাদেশের ফরেন মিনিস্টারও থাকবেন, আর ছুটিতে থেকে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন। এইটা মানে তারেক রহমানের সাথে যোগাযোগ না করে উনি কথাটা বলে বলছেন, যেটা তারেক রহমান হচ্ছে একটা প্রেশার ক্রিয়েট হলো, যে তারেক রহমান সাথে কথা না বলেই উনি দেশে এসেই উনি বলে দিলেন যে উনার অপশন আছে, উনি ছুটিতে থাকতে পারেন এবং এই 1 বছর চালাতে পারেন। কিন্তু তারেক রহমান তো নিজস্ব প্ল্যান আছে, তার তো নিজস্ব চিন্তা আছে, তিনি কিভাবে আমার ফরেন মিনিস্টারটা চালাবেন। একজন ফরেন মিনিস্টার ছুটিতে থাকবেন, স্টেট মিনিস্টার থাকবেন, ওদিকে হুমায়ুন কবির ওখানে অ্যাডভাইজার, তারা কিভাবে চালাবেন না চালাবেন এটা তো তার ক্যাবিনেটে উনি কিভাবে চালাবেন সেটার সিদ্ধান্তের ব্যাপার। ওনার সাথে কথা না বলেই উনি ছুটির কথা বলেছেন। ওনার সাথে এইটা নিয়ে কিন্তু বেসিক প্রথমত হলো যে উনি যেই দেশে যাচ্ছেন উনি ওনার মতো করে সবকিছুই উনি মানে মনে হয় বাংলাদেশ সবার বউ আর কি, এরকম যে যার কাছে যায় তার সেখানেই সবার মানে সবার তো যেখানে যান সেখানে চীনকে এটা দিয়ে আসতেছেন, আমেরিকাকে এটা দেন। আমেরিকাতে উনি কাউকে জিজ্ঞাসা করেছেন কিনা এটা এখনো পরিষ্কার না যে বাংলাদেশ সরকারের কেউ জানে কিনা যে উনি জ্বালানি সংক্রান্ত একটা এমওইউ সাইন করছেন জ্বালানি বিভাগের যাচ্ছে, সেটা একদম প্রথম দিকে। এটাও এখন বলা হচ্ছে যে তিনি সরকারের সাথে কোনো আলোচনা না করে কিন্তু এই জ্বালানি সংক্রান্ত এমওইউটা উনি সাইন করেছেন। যে এমওইউ সাইন করেছেন যে বাংলাদেশের জ্বালানি সংকটকালে যেন বাংলাদেশে আমেরিকা থেকে জ্বালানি আমদানি করা যায়। কিন্তু সে কোথায় সে জ্বালানি, বাংলাদেশ তো আমেরিকা থেকে জ্বালানি পালো না। শেষ পর্যন্ত বাংলাদেশকে তারেক রহমান তার ব্যক্তিগত বন্ধু বলে দাবিদার আনোয়ার ইব্রাহিমের কাছে সে জ্বালানি সাপ্লাই মানে এলএনজি সাপ্লাইয়ের জন্য রিকোয়েস্ট করেছেন, এবং এলএনজি সাপ্লাই খুব সম্ভবত মালয়েশিয়া দিবে বলে উনি আশা করছেন। আজকেও দেখলাম তারেক রহমান দিচ্ছেন যে বক্তব্য বলছেন যে আনোয়ার ইব্রাহিমের কাছে সাহায্য চান, জ্বালানি সংকট সমাধানের জন্য যে সাহায্য চেয়েছেন আনোয়ার ইব্রাহিম সে বিবেচনা করছে। তো দেখেন এইখানে কাকে পাঠিয়েছেন, এখানে আবার তিনি তার শিক্ষা উপদেষ্টা তার প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিনকে পাঠিয়েছেন, এখানে কিন্তু খলিলকে পাঠান নাই। তো দেখেন ড্রিফটটা কিন্তু যেখানে ক্রাইসিস, সেই ক্রাইসিসের মধ্যে খলিল কিন্তু নাই। তারপরে দেখেন ভারতের সাথে যে প্রবলেমটা হচ্ছে সেই প্রবলেমের মধ্যে কিন্তু খলিল সাহেবকে রাখেন নাই তারেক রহমান। ওইখানেও কিন্তু উনি হুমায়ুন কবিরকে দিয়ে কিন্তু দীনেশ ত্রিবেদীর সাথে যোগাযোগটা করিয়েছেন। দীনেশ ত্রিবেদীকে ধরেন প্রধানমন্ত্রী কার্যালয়ে যে বৈঠকটা করেছে সেকে হুমায়ুন কবির করেছে, নট খলিল রহমান ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কান্ট্রি। সো ধীরে ধীরে বোঝা যাচ্ছিল যে তারেক রহমান খলিল সাহেবের উপরে থেকে আস্থা হারাচ্ছেন। এই পর্যায়ে এসে কোথায় এসে গেঞ্জামটা বাঁধলো, এইরকম আস্থা হারানোর এই পর্যায়টা এসে যেখানে কেওসটা বেঁধেছে, সেই কেওসটা হলো তারেক রহমান আর ওই যে খলিল সাহেবের যে পার্সোনাল উপর থেকে চাপিয়ে দেওয়া যে জিনিসটা যে উনি ছুটিতে থাকবেন, উনি এই করবেন, ওনার তো ছুটিতে থাকতে পারেন, একটা অপশন তো ওনার আছে। তারেক রহমান এটার সাথে একমত না। তারেক রহমান সর্বশেষ গত পরশুদিন তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছে, খলিল সাহেব তারেক রহমানের সাথে যে দেখা করেছেন, সেখানে এই যে সামনে ভারত সফর, তারপরে এইগুলো নিয়ে আলোচনা করতে, সেখানে কিন্তু তাদের মধ্যে মতপার্থক্য হয়েছে। মতপার্থক্য মানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সূত্র অনুযায়ী যে খলিল সাহেব তারেক রহমানকে একরকম মানে করতেছেন, পার্সিউ করতেছেন যেন ইন্ডিয়া সফরে যাওয়া হয়। একই সঙ্গে খলিল সাহেব যখন তার যে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে হবে, তার সেপ্টেম্বর 7 থেকে বোধহয় সেপ্টেম্বর 4 তারিখ থেকে তাকে যে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন কখন, সেপ্টেম্বর 8-এ যে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের দায়িত্ব নিতে যাবেন, তাহলে উনি তো 1 সপ্তাহ আগে, নর্মালি অক্টোবরের শেষ দিকে যায়, এই অক্টোবরের শেষ দিকে যায়, এবং উনি ফরেন মিনিস্টার থাকা অবস্থায় উনি চাচ্ছিলেন যে তারেক রহমানের সাথে প্রধানমন্ত্রী মোদীর মিটিংটা হবে, সেখানে উনি উপস্থিত নেন। এটা এক ধরনের পার্সু করছেন। তো তারেক রহমানের সাথে এই বিষয়ে মত পার্থক্য হওয়ার কারণ তারেক রহমান তাকে বলছেন যে আপনার তো থাকার দরকার নেই, আপনি তো ওখানে চলে যাচ্ছেন, তো
আর এই ফরেন মিনিস্ট্রি চালাতে হলেও যেটা শোনা যাচ্ছে যে তারেক রহমান তার কাছ থেকে তার রেজিগনেশনটা চেয়েছিলেন, কিন্তু খলিল সাহেব সেটা মানে ইয়ে করেন নাই। তো এটা তো তারেক রহমানের ক্ষমতা আছেই যে কেউ যদি তার স্বইচ্ছায় চলে না যায় তাকে তো বরখাস্ত করতেই পারে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশ এরকম কড়া পদক্ষেপ নেবে কিনা, এই জায়গাটা থেকে তারেক রহমানকে জিম্মি করেছেন খলিল, যে একজন সাধারণ পরিষদের প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাকে বরখাস্ত করা যাবে, তাকে মন্ত্রিপরিষদে যদি তিনি স্বেচ্ছায় সরে না যান সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে বাংলাদেশের বাণিজ্য নিয়ে টানা হেঁচড়া। তো এই জায়গাটাকে খলিল খুব চমৎকার করে ব্যবহার করেছেন এবং তারেক রহমানের সাথে প্রচন্ড বিরোধ। তারেক রহমান চান খলিল চলে যাক, উনি জাতিসংঘ সাধারণ অধিবেশনের চালাক। খলিল এই যে অযথা এই ভারত সফর নিয়ে নাক গলাচ্ছে এটাও উনি চান না। এবং খলিল সাহেবের সেদিন এই দীনেশ ত্রিবেদীর সাথে বৈঠকের পরে যেই রিয়াকশনটা উনি দিয়েছেন, যে এটাও কিন্তু তারেক রহমান মনে করেছেন যে এটা এক ধরনের মানে চাপাচাপি হয়ে গেছে, এটা এই ধরনের প্রেস ব্রিফিংটা ওনার করা উচিত হয়নি। হ্যাঁ, তো সেখানে আপনার মনে আছে যে হুমায়ুন কবির তার হাত ধরে টেনে নিয়ে গিয়েছিলেন। তো হুমায়ুন কবির সরাসরি তারেক রহমানের কাছে রিপোর্ট করেন। হুমায়ুন কবির নিশ্চয়ই জানিয়েছেন যে খলিল সাহেবের এই প্রেস ব্রিফিং কতটা ড্যামেজ হয়েছে গভর্নমেন্টের জন্য। তো এই যে মতপার্থক্য খলিল সাহেবকে উনি যেটা বলেছেন সেটা হলো পদত্যাগ করে উনি ওনার দায়িত্বে চলে যাক, উনি দায়িত্ব পালন করুক, তারপরে পরেরটা পরে যায়। কিন্তু খলিল সাহেব সেই সুযোগ সেইটা রাখেননি। এখন প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে যে চাপাচাপিটা উনি করেছেন সেটা কেন, সেটা হলো উনার ব্যক্তিগত স্বার্থের জন্য করেছেন কিনা সেটা বলছে না, কিন্তু এই ধারণাটা পোষণ করেছেন যে ভারতের পক্ষ হয়ে প্রধানমন্ত্রীর উপর চাপ সৃষ্টি করতেছেন, যে ভারতের পক্ষ নিছেন উনি, যে প্রধানমন্ত্রীকে ভারতে যেতে হবে। এটা নট, উনি হয়তো বিষয়টা বুঝিয়েছেন যে উনি থাকতে থাকতে মানে যদি যেহেতু ব্রিক্সের সম্মেলন যখন 12-13, ব্রিক্সের সম্মেলন 12-13, তো সো ওই সময়টা উনি থাকতে পারবেন না, যুক্তিটা এটা দেখিয়েছেন যে উনি থাকতে পারবেন না, তো তার আগে এটা করা যায় কিনা, তারা করলে তাহলে অগস্টের মধ্যে, যে কারণে দেখেন যে কারণে এই কথাগুলো বাইরে আসছে, এই কথাগুলো আছে, এগুলো নিয়ে আপনি কালকে আমি আরো এক দফা আপনাদের সামনে আসবো যে কিভাবে মানে কি বলে মিডিয়া ইউজড হয়েছে, এই মিডিয়াকে ইউজ করা হয়েছে যে এই সফরের জন্য, বাংলাদেশের মিডিয়া কিভাবে ইউজড হয়েছে ভারত সফরের জন্য তারেক রহমানের, এটাও সামনে আনবো। তো এই যে ওর মতপার্থক্য, এই মতপার্থক্যটা এখন চরমে পৌঁছেছে, এই মতপার্থক্যটা এখন আর নিরাময়যোগ্য বলে মনে করা হচ্ছে না। তো এখন দেখা যাক যে তারেক রহমান কিভাবে ডিল করেন খলিল সাহেবকে, খলিল সাহেব কিভাবে তারেক রহমানের ডিল করেন। আদৌ তারেক রহমানের ভারত সফর এই মধ্যে শিডিউল হয় কিনা সেটাও একটা বড় ব্যাপার, কারণ যদিও থেকে সব পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন, আশাবাদ ব্যক্ত করেছেন যে এর আগেও অনেক কিছু হতে পারে, মানে এই মাসেও অনেক কিছু হতে পারে, সাময়িক বলেছেন। তো সেক্ষেত্রে দেখা যাক, সাময়িক তো ধরেন খলিল সাহেবের সরাসরি করে হয়তো ওনাদের মধ্যে এরকম কোনো ইনফরমেশন আছে যে অগস্টের মধ্যে হতে পারে, কিন্তু যেটা বাজারে এসছে যে খলিল সাহেব তার নিজের স্বার্থে নিজে যেন ওখানে থাকতে পারেন এবং নিজের এই জন্য উনি তাড়াহুড়া করতেছেন, এটা কতটা গ্রহণযোগ্য? কারণ এটা তো একজন প্রাইম মিনিস্টার, এই যে কথাগুলো ছড়ানো হয়েছে যে অগাস্টের পরে নরেন্দ্র মোদী আর তারেক রহমানের সময় দিতে পারবেন না, হোয়াট ডাজ ইট মিন? সময় দিতে পারবেন না, কিন্তু আপনি তো দাওয়াত দিয়েছেন, সে ধরেন আমার যেটা যে ব্রিক্সের সম্মেলনটাকেই যাবেন উনি, ব্রিক্সের সম্মেলন সে ধরেন তারেক রহমান যাবেন। আমি ওয়ে আউট গুলো আমার কাছে মনে হয়েছে যে কূটনৈতিক ওয়ে আউট গুলো কি, যে নট নেসেসারিলি যে 12-13 আগেই যেতে হবে, 12-13 গেলেই কি সমস্যা, 12-13 উনি যাবেন, 10 তারিখে উনি যান, 10 তারিখে বা 9 তারিখেরটা হলো দ্বিপক্ষীয় সফর, আর 12-13 তারিখে ব্রিক্সের ইয়েটা আছেই, তো 4 দিনের সফর বা 3 দিনের সফর করলেই তো একাধারে দ্বিপক্ষীয় এবং ব্রিক্স সফর দুটোই হতে পারে। এটা কিন্তু ডিপ্লোম্যাটের কিন্তু এই আইডিয়াটা সামনে আসছেন যে ইট ইজ নট নেসেসারিলি যে একেবারে এর থেকে এখানে হতে হবে, ওখানে নরেন্দ্র মোদীজির শিডিউল নাই, অমুক নাই, নরেন্দ্র মোদীজির শিডিউল নাই, তারেক রহমান সাহেবের শিডিউল এবং নরেন্দ্র কত ঘন্টাখানেক বা ঘন্টা দুয়েকের ব্যাপার। সো 12-13 আগে যে একদিন আগে যদি তারেক রহমান দিল্লিতে যান, সেই সময় কেন শিডিউল হতে পারে না? নিশ্চয়ই সম্ভব, অসম্ভব বলে কোনো জিনিস নেই, কিন্তু এগুলো বাজারে এনে তারেক রহমান প্রেশার ক্রিয়েট করছেন, সেটা তারেক রহমান মনে করছেন খলিল সাহেব এগুলো করতেছে, এবং খলিল সাহেব এগুলো করতেছে, তারেক রহমান খলিল সাহেবরা মহাক্ষিপ্ত হয়েছেন এবং ওনাকে বলছেন যে আপনি শান্তি মতে জাতিসংঘ পরিষদের চালান, কেন যে সভাপতিত্ব চালান, এই জায়গাটা করে দেন, খালি করেন, যাতে আমি একজনকে নিয়োগ করতে পারি যিনি ফুল টাইম আমাদের এই এটা দেখবেন। কিন্তু খলিল সাহেব এতে সন্তুষ্ট না এবং রাজি না। যাই হোক, সফর নিয়ে আমরা নিশ্চয়ই আগামী কাল বা পরশু দিন আমি একটা চেষ্টা করবো যে লেটেস্ট সফর নিয়ে কি হচ্ছে। এই মধ্যে তো ডেভেলপমেন্ট হলে তো সবাই জানবেন, এমনি পত্রিকা খবর পেয়ে যাবেন যে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে কি বলা হচ্ছে, কি জানানো হচ্ছে, ফরেন মিনিস্ট্রি কিভাবে কি বলে সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারেন। আর এর মধ্যে যদি
রিয়েল ধরেন তারিখটাই ঠিক না হয়ে যাচ্ছে, সেখানে মাঝখানে কি ডিপ্লোমেসি হচ্ছে এই সফরটার জন্য সেটা আপনাদের সামনে আনতে হবে। তবে এইটা ঠিক যে একটা সফরের জন্য প্রাণান্ত চেষ্টা হচ্ছে, কিন্তু সেই প্রাণান্ত চেষ্টাটা কোন পর্যায়ে, সেই প্রাণান্ত চেষ্টাটা কোন পর্যায়ে? এটা কি একেবারে একদম 22-23 অগাস্টেই হচ্ছে, না 23-24 অগাস্ট, না 25-26 অগাস্ট হচ্ছে? মানে একটা এই যে ডেটের ব্যাপারটা এখন পর্যন্ত কিন্তু এগুলা কোনোটাই ক্লিয়ার না। নো ওয়ান নোজ। এটা এত বেশি সিক্রেট এবং এত বেশি সিক্রেসির সাথে এই যোগাযোগটা মেনটেন করা হচ্ছে, যেটা এখন পর্যন্ত ক্লিয়ার না। আমার বিশ্বাস যদি আসলে এরকম কনক্রিট কোনো তথ্য আসে, নিশ্চয়ই এটা ব্রেক করবে এবং সেই ব্রেক অনুসারে আপনারা জানতে পারেন। আর আমরা যদি কোনো কিছু তথ্য থাকে, আমি আগামী 2-1 দিনের মধ্যে আপনাদের সামনে নিয়ে আসবো। সো এখানে কংক্রিট কথা হলো তারেক রহমান চান খলিল বিদায় নেন, কিন্তু খলিল চান ছুটি। দেখা যাক সামনে কি হচ্ছে। হ্যাঁ, এটা বাংলাদেশ সরকারের জন্য বিব্রতকর একটা সিচুয়েশন যে জাতিসংঘে যিনি সভাপতিত্ব করবেন তারা বরখাস্ত করা, এটা সম্ভব হবে কিনা সেটা একটা ব্যাপার। কিন্তু তারেক রহমানের উইশ খলিল সাহেব ছেড়ে যান এবং উনি কাউকে ফুল টাইম দায়িত্ব দিতে পারেন, যে নেক্সট 1 ইয়ার ফরেন মিনিস্ট্রিটা একজন ফুল টাইম দেখতে পারেন। সো থ্যাংক ইউ অল। এখন চলেন যাই, আপনারা কি বলেছেন সেটার দিকে যাই। আমি জানি আপনারা অনেক ধৈর্য নিয়ে দেখেছেন। দেখা যাক। তুহিন নূর বলেছেন খলিল কি চায়, উনি কি আমেরিকার নাকি অন্য কোনো দেশের হয়ে? খলিল কেউ বলছে খলিল ভারতের, কেউ বলছে খলিল আমেরিকার, কখনো খলিল চীনের, কখনো খলিল তুরস্কের। খলিল যেখানে যায় সবার। খলিল হলো আলুর তরকারির মতো। আশিস কুমার, থ্যাংক ইউ সো মাচ। মহসিন মিয়া, 2 বাটপার ব্যবসা হয় না, 2 বাটপারের ব্যবসা হয় না। হাসান, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যালো মইন আহমেদ, আমেরিকা তার ময়লা আবর্জনার ভাগাড় থেকে রজার খলিলকে মুসলিকা সরকার উপর গছিয়ে দিয়েছে অদূরদর্শী সরকার, যা না পারছে গিলতে, না পারছে ফেলতে। 5 মিশালি জীবন, বর্তমান সরকার কি পারবে এতগুলি সমস্যার সমাধান করতে? জানাবেন দয়া করে। পারবে কি পারবে না এটা তো তার সরকারের ক্যাপাসিটি, সরকার আসলে কিভাবে কি করবে এটা আসলে মাত্র 5 মাসের মধ্যে আপনি জাজমেন্ট দিতে পারেন না। আমরাও জাজ করতে পারি না যে কোনটা পারবে কি পারবে না, বাট আমরা তাদের কাজের ধরনগুলো বলতে পারি। সেই কাজের ধরন আমরা যেটা বলতে পারি যে এই পর্যন্ত বাংলাদেশ বা বাংলাদেশের ফরেন মিনিস্ট্রি বা বাংলাদেশ সরকার ভারতের সাথে যে ভারতকে হ্যান্ডলিং করার ক্ষেত্রে অত্যন্ত কাঁচা মানে কাঁচা মনোভাব বা কাঁচা অভিজ্ঞতার প্রমাণ দিয়েছে। মানে এটা বুদ্ধিমানরা এইভাবে ডিল করার কথা না, যে যেভাবে ওনারা ডিল করার চেষ্টা করেছেন। দেখা যাক, এখন নিশ্চয়ই সামনে আরো অনেক সময় আছে। মঈন আহমেদ, শেখ হাসিনার যেরকম ব্যক্তিত্ব তাতে আর তার সরকারের মধ্যে খুলনার মতো কোনো অর্বাচীনকে গছিয়ে দেওয়ার সাহস যুক্তরাষ্ট্র কখনোই পেত না। আহমেদ জামাল, থ্যাংক ইউ সো মাচ। আমি ভালো আছি। মহিন আহমেদ, খলিল বরখাস্ত করার মতো সাহস বলে দুরুদেশ্বর কোনটাই নাই খাম্ব ভাইয়া। না, এটা বাংলাদেশের ভাবমূর্তিরও প্রশ্ন, যে একজন জাতিসংঘে সভাপতিত্ব করবেন তাকে বরখাস্ত করে, এটা বাংলাদেশের, এটা শুধুমাত্র ব্যক্তিত্বের ব্যাপার না, ব্যাপার হলো এটা বাংলাদেশের সম্মানেরও প্রশ্ন। পার্থ রায়, থ্যাংক ইউ সো মাচ। সময় আমাদের জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তারপরে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে, থ্যাংক ইউ। ওকে, ব্লু স্কাই, জয় বাংলা ওয়েব। ভাই, how do you know so much since you don't say anything without information? I hope you are saying it knowingly. However, I want to know whether জানার ইচ্ছা, ভারত কি তারেকের কোনো শর্ত মেনে নিচ্ছে কিনা, স্পেশাল তারেকের কোনো শর্ত মেনে নিচ্ছে কিনা, এটা আপনার কি মনে হয়? আপনারা নিজেরা তো মানে একটু বুদ্ধি খরচ করলে বা বুদ্ধির চর্চা করতে পারেন, যে যদি তারেক রহমানের কোনো ইচ্ছা ভারত মেনে নেয়, তাহলে এখনকার সিচুয়েশনটা এরকম কেন মানে এমন একটা হাইপ তৈরি হয়েছে আপনার আমার প্রত্যেকের মধ্যে। আমি টের পাচ্ছি যে তারেক রহমান অলমোস্ট বাধ্য হচ্ছেন যে ভারত সফরকে, তাহলে এটা হবে কেন? ভারত কোনো শর্ত মেনে নিচ্ছে না, তারেক রহমান কোনো শর্ত মেনে নিচ্ছে, এই বিষয়টা কিন্তু আস্তে আস্তে, শুধু তাই না, আপনি সফর শেষ হলেই আপনি বুঝতে পারবেন এখানে শর্ত মেনে নেওয়ার কিছু নাই। যেই শর্তটার কথা বলা হচ্ছে, শেখ হাসিনার কথা বলা বন্ধ। শেখ হাসিনার কথা বলা, শেখ হাসিনা তো উনি ওনার মতো করে সোশ্যাল মিডিয়াতে কথা বলছেন, সেটার ব্যাপারে আমার মনে হয় না ভারত সরকার কোনো কিছু করবে। কারণ ভারত সরকারের এই ধরনের বাংলাদেশ যত শর্তই দেখ না কেন, হয়তো এটা নিয়ে আলোচনা হবে, কিন্তু ইট উইল নট ডিসিশন, বিকজ ইট ডিপেন্ডস অন দি হোল পলিটিক্যাল কমিউনিটি। সর্বদলীয় সিদ্ধান্ত হতে পারে, পার্লামেন্টারি কমিটিতে আলোচনা হতে হবে। এত সহজে মানে যেটা বাংলাদেশ একটা শর্ত দিল আর ভারত সরকার এটাকে মান্য করে একজনের মুখ বন্ধ করে দেবে, আমার মনে হয় না এরকম হবে। অরিন্দ মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ। খলিল গেমিং গ্রাফি,
খলিল একমাত্র মব সম্প্রদায় ডক্টর ইউনূসের আছে স্বপ্ন সময় আমাদের ৭১। আপনার থ্যাংক ইউ সো মাচ। তারপরে হলো ফয়জুর রহমান, আজকের এই দিন বিনম্র শ্রদ্ধা স্মরণ করছি এই হতভাগা দেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। থ্যাংক ইউ। মোহাম্মদ ইমরোজ, খলিল বহুরূপী। সো থ্যাংক ইউ অল। আপনাদের আজকে অনেকে কমেন্ট করেন নাই, সাধারণত অনেক কমেন্ট আসে, আজকে খুব কম কমেন্ট আসে। তারপর দ্যাটস অল, এটা ভালো লাগলো। আপনারা যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন, এবং যদি মনে হয় যে আপনার বন্ধু বান্ধব কাছের মানুষকে রেফার করবেন, প্লিজ ডু রেফার ইট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি।